হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা আর্টিকেল পড়ব। আর্টিকেল নাউনের আগে বসে। এক্ষেত্রে আমাদের কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা জেনে নিতে হবে। কাউন্টেবল নাউন হচ্ছে যেটাকে গোনা যায়, আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেটাকে গোনা যাবে না। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো পেন, এটাকে গোনা যাচ্ছে, সেটা একের বেশি হলে পেন্স হয়ে যাবে। তাহলে পেন একটা সিঙ্গুলার, একের বেশি হলে সেটা প্লুরাল হয়ে যাচ্ছে। তারপরে ধরো ডগ, এটাকে গোনা যাচ্ছে, একের বেশি হলে ডগস হয়ে যাচ্ছে। তারপরে ক্যাট, একের বেশি হলে সেটা ক্যাটস হয়ে যাচ্ছে। আনকাউন্টেবল নাউন কোনগুলো? যেটাকে গোনা যাবে না। যেমন পেনের ভেতরে যে কালিটা রয়েছে, ইঙ্ক, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারপরে ধরো ওয়াটার, গোনা যাবে না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার আমরা দেখব আর্টিকেলের মধ্যে যে দুটি ভাগ রয়েছে সেটা কী কী। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আরটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট মানে নির্দিষ্ট বোঝায়, ঠিক আছে, নির্দিষ্ট করে বোঝায়। যেমন এর মধ্যে রয়েছে দা, আর এক্ষেত্রে নির্দিষ্ট বোঝায় না, এর মধ্যে রয়েছে এ এবং এন। তো এই যে ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন, সেটা কাউন্টেবল এই সিঙ্গুলারের ক্ষেত্রে বসাবে, প্লুরালের ক্ষেত্রে তো আর বসবে না। এ পেন্স তো হয় না, এ পেন, এ ডগ, এ ক্যাট, ঠিক আছে, এরকমভাবে বসে। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইনডেফিনিট আর্টিকেলটা বসবে না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এক্ষেত্রে ইনডেফিনিট আর্টিকেল বসবে না। এই জন্য আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা বুঝে নিলাম। এবার আমরা দেখব ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহার, কোথায় কোথায় এরা বসে, এ এবং এন কোথায় কোথায় বসছে, কোথায় বসে, ঠিক আছে। প্রথমে আমরা ছোটোবেলায় পড়েছি যে ভাওয়েলের আগে অ্যান বসবে এবং কনসোন্যান্টের আগে এ বসবে। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো ডগ রয়েছে, অরেঞ্জ আছে, অ্যাপেল আছে এবং ক্যাট আছে। তো এক্ষেত্রে ডিটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এ বসবে, তাহলে এক্ষেত্রে কী লিখবো, এ ডগ। তারপরে ধরো অরেঞ্জ, অরেঞ্জ হচ্ছে ভাওয়েল, ও হচ্ছে ভাওয়েল, তাহলে ও ভাওয়েল হয়, এর আগে অ্যান বসবে। তারপরে অ্যাপেল, অ্যাপেলের এ, ভাওয়েল দিয়ে ওয়ার্ড শুরু হচ্ছে, তাহলে ভাওয়েলের আগে অ্যান বসবে। তারপরে ক্যাট, ক্যাট সি হচ্ছে এক্ষেত্রে কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের আগে এ বসবে। দিন আমাদের সেকেন্ড রুল হচ্ছে এইচ দিয়ে ওয়ার্ড শুরু হলে, এইচ দিয়ে ওয়ার্ড শুরু হলে, যেমন এক্সাম্পল ধরো হ্যান্ড, এক্ষেত্রে এইচটা কিন্তু উচ্চারণ হচ্ছে, মনে রাখতে হবে, তাহলে এক্ষেত্রে কী লিখবো, এ হ্যান্ড। তারপর ধরো হর্স, এক্ষেত্রে এইচটা উচ্চারণ হচ্ছে, তাহলে আমরা কী লিখবো, এ হর্স। কিন্তু এইচ সাইলেন্ট থাকলে, এইচ যদি উচ্চারণ না হয়, এইচ সাইলেন্ট থাকলে, উচ্চারণ না হলে, যেমন ধরো এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, তারপরে ধরো আওয়ার, দেন আসছে অনেস্ট। দেখো এয়ার, এক্ষেত্রে এইচটা কিন্তু সাইলেন্ট থাকছে, উচ্চারণ হচ্ছে, তাহলে আমরা কী লিখবো, সেটা অ্যান এয়ার, ঠিক আছে। তারপরে ধরো আওয়ার, এক্ষেত্রে এইচটা সাইলেন্ট থাকছে, উচ্চারণ হচ্ছে, তাহলে আমরা কী লিখবো, অ্যান এয়ার, অ্যান আওয়ার। তারপরে অনেস্ট, সৎ, এক্ষেত্রে এইচটা সাইলেন্ট থাকছে, তাহলে আমরা সেক্ষেত্রে কী লিখবো, অ্যান অনেস্ট, ঠিক আছে। তাহলে এইচ সাইলেন্ট থাকলে আমরা সেক্ষেত্রে আমরা অ্যান বসাবো। দেন আমাদের থার্ড রুল হচ্ছে এম দিয়ে ওয়ার্ড শুরু হলে, এম দিয়ে ওয়ার্ড শুরু হলে, যেমন ধরো ম্যাঙ্গো, ঠিক আছে, ম্যাঙ্গো বা ম্যান, এর আগে এ বসছে। কিন্তু যদি এমবিবিএ থাকে, তাহলে সেক্ষেত্রে কেন এ বসছে, অ্যান বসবে, সেটা আমরা দেখব। এমবিবিএ, তারপরে ধরো এমএলএ, ঠিক আছে, এদের আগে কেন অ্যান বসবে সেটা আমরা লক্ষ্য করব, অ্যান বসছে কেন। দেখো ম্যাঙ্গোটাকে যদি বাংলায় লিখি, তাহলে কী আসছে, ডাইরেক্ট এম আসছে, অর্থাৎ এমের উচ্চারণ আসছে, ম আসছে, তার জন্য আমরা এ বসাচ্ছি। কিন্তু এমবিবিএটাকে যদি আমরা বাংলায় লিখি, এম, এমন আসছে, এম বি বি এ। দেখো উচ্চারণ বাংলায় লিখলে আমরা ভালোভাবে বুঝতে পারছি যে এক্ষেত্রে এর উচ্চারণ ফার্স্টে আসছে,
ম্যাঙ্গোতে কিন্তু ডাইরেক্ট এম এর উচ্চারণ আসছিল, ম আসছিল প্রথমে, কিন্তু এমবিবিতে দেখো এর উচ্চারণ ফার্স্টে আসছে, তাই জন্য আমরা এর উচ্চারণ আসে, ভালো উচ্চারণ আসছে, তাই জন্য আমরা এন লিখছি। একটা এক্সাম্পল এক্ষেত্রেও তাই, দেখো এক্ষেত্রে এম আসছে, এম দেন এল তারপরে এ, তাহলে এর উচ্চারণ আসে এ যেহেতু একটা ভালো, তাহলে সেক্ষেত্রে আমরা এন লিখছি। তারপরে এমপি, এক্ষেত্রে এম হচ্ছে কনসোনেন্ট, কিন্তু দেখো এক্ষেত্রে এর উচ্চারণ আসছে, এ যেহেতু একটা ভালো, তার আগে এন বসাবো, ঠিক আছে। এটা হচ্ছে থার্ড রুল। দেন ফোর্থ রুল হচ্ছে, দেন আমরা ফোর্থ রুলটা দেখব। ফোর্থ রুল হচ্ছে ইউ দিয়ে ওয়ার্ড শুরু হলে, ইউ দিয়ে যদি ওয়ার্ড শুরু হয়, এক্সাম্পল নিচ্ছি, ধরো আমব্রেলা, ফার্স্ট আমব্রেলা, প্রথমে অ্যান্ড বসাবো, আমব্রেলা, ইউ যেহেতু একটা ভাওয়েল, তাহলে ভাওয়েল আগে আমরা কী জানি, অ্যান বসবে, ঠিক আছে। কিন্তু যদি ভাওয়েলের উচ্চারণ, যেমন ধরো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তারপরে ইউজফুল, দেখো এক্ষেত্রে আমব্রেলা যদি আমরা বাংলায় লিখি আম, ফার্স্টে অয়ের উচ্চারণ আসছে, অর্থাৎ ভাওয়েলের উচ্চারণ আসে, তাই জন্য আমরা অ্যান বসাচ্ছি। কিন্তু ইউনিভার্সিটিতে দেখো এমন উচ্চারণ আসে, ইউ এর উচ্চারণ আসে, ইউনিভার্সিটি, ওয়াই যেহেতু একটা কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টে কী বসবে, অ্যান, এ বসে, তাই জন্য আমরা এ বসাচ্ছি। এক্ষেত্রে ভাওয়েলের উচ্চারণ ছিল আ, তাহলে ভাওয়েলের আগে অ্যান বসে, তাই জন্য আমরা অ্যান বসিয়েছি। এক্ষেত্রে কনসোনেন্ট ওয়াই, তাই কনসোনেন্টটা আগে এ বসবে। তারপরে এটাও ঠিক সেম, ইউজফুল, দেখো এক্ষেত্রে ইউ এর উচ্চারণ হচ্ছে ইউজফুল, তাহলে ওয়াই যেহেতু একটা কনসোনেন্ট, আর কনসোনেন্টটাকে এ বসে, ঠিক আছে। এটা হচ্ছে ফোর্থ রুল। দেন আমাদের ফিফথ রুল দেখতে হবে। ফিফথ রুল হচ্ছে ও দিয়ে ওয়ার্ড শুরু হলে, ঠিক আছে, ও দিয়ে যদি ওয়ার্ড শুরু হয়, যেমন ধরো অরেঞ্জ, তাহলে এটা ও এর উচ্চারণে আসছে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান অরেঞ্জ লিখছি। কিন্তু যদি দেখো ওয়ান রুপি, ধরো থাকলো ওয়ান রুপি, ওয়ান ডাবল ই হবে, ওয়ান রুপি, আর ধরো ওয়ান ডে, ওয়ান ডে ম্যাচ যেগুলো হয় সেগুলো, ঠিক আছে, ওয়ান ডে ম্যাচ, এক্ষেত্রে দেখো এ বসবে, কেন এক্ষেত্রে এ বসবে, কারণ দেখো এক্ষেত্রে ওয়ান যেটা, সেটার উচ্চারণ আসছে ওয়া, ওয়া এর উচ্চারণ আসছে, ঠিক আছে। তাহলে ও যেহেতু একটা ওয়া এর উচ্চারণ আসে, অর্থাৎ কনসোনেন্টের উচ্চারণ আসে, সেক্ষেত্রে আমরা এ লিখছি। এক্ষেত্রেও ঠিক সেম, ওয়া এর উচ্চারণ আসে, আমরা এক্ষেত্রে এ লিখছি। কিন্তু এক্ষেত্রে অরেঞ্জ, এটা ভাওয়েলের উচ্চারণ আসে, এর আগে আমরা অ্যান লিখলাম, ঠিক আছে। এবার আমরা দেখব দা কোথায় কোথায় বসবে, দা অর্থাৎ ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ ডেফিনিট আর্টিকেল আমরা ব্যবহার দেব। এবার প্রথমে যদি কোনো জাতি বা দলকে বোঝায়, ঠিক আছে, জাতি বা দলকে একসাথে বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা দা লিখব। যেমন ধরো দ্য ইংলিশ, পুরো ইংলিশ কমিউনিটিকে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর ধরো দ্য ফ্রেঞ্চ, ফরাসিদেরকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা দা ইউজ করছি। তারপর ধরো দলকে বোঝাচ্ছে, একটা পুরো গরুর দলকে বোঝাচ্ছে দ্য কাউ, দ্য টাইগারের দলকে পুরো একসাথে বোঝাচ্ছে আমরা, ঠিক আছে, এরকম। সেকেন্ড হচ্ছে যদি কোনো নদী, পর্বত বা সাগর, মহাসাগর, ঠিক আছে, বা মরুভূমি নাম বোঝায়, এক্সাম্পল যেমন ধরো দ্য গঙ্গা, দ্য যমুনা, ঠিক আছে। তারপরে কোনো পর্বত, দ্য হিমালয়াস, তারপরে ধরো সাগর, দ্য আরাবিয়ান সি, ঠিক আছে, এরকম এক্সাম্পল, ঠিক আছে। বা মরুভূমির নামও হতে পারে মরুভূমি, এর আগেও দা বসবে, যেমন দ্য সাহারা মরুভূমি, ঠিক আছে, এক্সাম্পল ইট ইজ। কিন্তু যদি যদি একটি নদী বা একটি পর্বত, ঠিক আছে, নদী নয় সরি, একটি পাহাড় পর্বতের কথা বলা হচ্ছে, একটি পর্বত বা কোনো একটি দ্বীপ, সেক্ষেত্রে আমরা দা ইউজ করবো না। এক্সাম্পল ধরো পর্বত, দা মাউন্ট এভারেস্ট, ঠিক আছে, এটাকে আমরা দা লিখবো না, ঠিক আছে, এটাকে আমরা দা লিখবো না, দা ইউজ করা যাবে না। তারপর ধরো একটি দ্বীপ, দা কোনো একটা দ্বীপের নাম করছি, তার আগে আমরা দা লিখবো না। যেমন ধরো শ্রীলঙ্কাও কিন্তু একটা দ্বীপ, ঠিক আছে, তাহলে শ্রীলঙ্কা লিখে দিচ্ছি, তাহলে এর আগে আমরা দা ইউজ করবো না কোনো দ্বীপের আগে, একটি মাত্র দ্বীপের আগে বা একটি মাত্র পর্বতের কথা বলা হলে। কিন্তু যখন পর্বতমালা দেখো হিমালয়াস, সেক্ষেত্রে আমরা দা লিখছি, ঠিক আছে। থার্ড রুল আমরা
থার্ড রুল হচ্ছে যেমন দ্য সান, দেখো দ্য সান, দ্য মুন, এগুলো আগে সবসময় দা ইউজ করবো। তারপরে দ্য আর্থ, পৃথিবীর আগে। তারপরে দ্য জুপিটার, কোনো গ্রহের নামের আগে, দ্য জুপিটার, এগুলোর নামের আগে সবসময় আমরা দা ইউজ করবো, ঠিক আছে। কিন্তু বাট যেমন স্বর্গ বা নরক বা ভাগ্য, এগুলোর ক্ষেত্রে আমরা দা ইউজ করবো না, এক্ষেত্রে আমরা দা ইউজ করবো না, ঠিক আছে, দা ইউজ হবে না। যেমন এক্সাম্পল নিচ্ছি, হ্যাভেন, এক্সাম্পল ইংলিশে লিখে দিচ্ছি, দা, এটাকে আমরা দা ইউজ করবো না, দা হ্যাভেন হবে না, বা দা হেল হবে না, ঠিক আছে। তারপরে ফেট, সেটা আমরা ইউজ করবো না। প্যারাডাইস, এগুলো আমরা প্যারাডাইস, এটাকে আমরা দা ইউজ করবো না, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। দেন আমরা ফোর্থ দেখব। ফোর্থ রুল হচ্ছে কোনো তারিখের আগে, কোনো তারিখ বা দিকের আগে, এক্ষেত্রে আমরা দা ইউজ করব। তারিখ যেমন একটা ডেট নিলাম, ধরো তোমার বার্থডে নিচ্ছি 11th মে, এরকম কারো একটা বার্থডে 2000, ঠিক আছে। তাহলে এরকম হচ্ছে, এর আগে আমরা কী করবো, দা 11th মে, এরকমভাবে আমরা এর আগে দা ইউজ করতে পারবো। দেখা কোনো দিক, ধরো দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, এক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারবো। এটা হচ্ছে ফোর্থ রুল। আবার কিছু কিছু জায়গায় দা বসবে না, সেটা আমরা লক্ষ্য করব, দা বসবে না, ঠিক আছে, সেটাও আমরা এখন লক্ষ্য করে নেব, দা বসবে না কোথায় কোথায়। তো ফার্স্ট হচ্ছে দা বসবে না, যেমন ম্যান বা ওম্যান। ম্যান যখন পুরো মানব জাতিকে বোঝাচ্ছে, আর ওম্যান যখন একজনকে না বুঝে অনেককে, পুরো ওম্যান জাতিকে বোঝাচ্ছে, পুরো মহিলা জাতিকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা দা ইউজ করবো না। এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরো ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল, পুরো মানব জাতিকে বোঝাচ্ছে, তার জন্য আমরা এর আগে দা ইউজ করলাম না। তারপর ধরো ওমেনের কথা বলেছি, পুরো মহিলা জাতিকে বোঝালে দা বসবে না। কিন্তু কখন দা বসবে, ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, আই স আ ওমেন, আমি একটা মহিলাকে দেখেছিলাম, এক্ষেত্রে আমরা ডাব্লিউ যেহেতু কনসেশন, তার এর আগে একটা এ বসে গেল, তখন আমরা কখন দা বসেছি, দ্য ওম্যান, সেই মহিলাটার কথা বলছি, তাই নির্দিষ্টকে বোঝানোর জন্য তার আগে দা বসলো। দ্য ওম্যান ওয়াজ সার্চিং ফর হার পার্স, সে তার পার্সটা হারিয়ে গেছে, সেই হারিয়ে পার্সটা খুঁজে বেড়াচ্ছে, তাই নির্দিষ্টকে বোঝানোর জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা দা বসে না। আরও কিছু আছে, সেক্ষেত্রে দা বসবে না, যেমন ধরো ম্যাটেরিয়াল নাউনের আগে ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন, এদের আগে দা বসবে না, প্রপার নাউন। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের আগে দা বসবে না। এক্সাম্পল নিয়ে দেখা দিচ্ছি আমি, আগে বসবে না। ম্যাটেরিয়াল নাউনের ফার্স্টে ম্যাটেরিয়াল নাউনটা দেখে নেব। ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে কি, যেমন ধরো থাকলো গোল্ড ইজ প্রিশিয়াস, লেখাতে কিন্তু আমরা দা বসালাম না, কিন্তু আবার দা বসাবো কখন, যখন সেটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি। যেমন ধরো রাইস ম্যাটেরিয়াল, তাহলে নির্দিষ্ট করে বলছি দ্য রাইস অফ কলকাতা ইজ গুড বা সামথিং, ঠিক আছে, কিছু একটা লিখে দিলাম, তাহলে এক্ষেত্রে নির্দিষ্ট করে বোঝাচ্ছি কলকাতার রাইসটা ভালো, তাহলে সেক্ষেত্রে আমরা দা বসালাম, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপর ধরো প্রপার নাউনের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো দা ইউজ করবো না। আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা সেক্ষেত্রেও অ্যাবস্ট্রাক্ট নাউনে আমরা কিন্তু দা ইউজ করবো। যেমন অনেস্টি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে এক্ষেত্রে আমরা দা ইউজ করলাম না। কিন্তু যদি এমন করে বোঝাই, দ্য অনেস্টি অফ রাম ইজ বিয়ন্ড ডাউটের বাইরে, ঠিক আছে, যে রামের সততা, রাম খুবই সৎ, এরকম বোঝাতে, তাহলে
কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাচ্ছি, দ্য অনেস্টি, কার অনেস্টির কথা বলা হচ্ছে, রামের অনেস্টি, যে নির্দিষ্ট করে বোঝাচ্ছি তাই জন্য আমরা সেক্ষেত্রে আমরা দা ইউজ করলাম। ঠিক আছে, তো নেক্সট দিন আমরা আর্টিকেলে কোশ্চেন কিছু প্র্যাকটিস করবো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।